ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায় স্বাগত জানাচ্ছি আমি মোস্তফা মাহবুব। রাজধানী ও এর আশপাশ থেকে দ্রুত গতিতে পণ্য রপ্তানি ও কাঁচামাল আমদানিতে গতি আনতে 2013 সালে 154 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় পানগাঁও কন্টেইনার টার্মিনাল। কিন্তু পণ্য পরিবহন ব্যয়, পর্যাপ্ত লোড আনলোড সুবিধা না থাকা এবং নির্ধারিত সময়ে পণ্য পৌঁছাতে ব্যর্থতার কারণে আমদানি রপ্তানিকারকদের কাছে জনপ্রিয় হতে পারেনি পানগাঁও। এবার বন্দরটিকে লাভজনক করতে বিদেশি প্রতিষ্ঠানের দ্বারস্থ হচ্ছে সরকার। উপদেষ্টা জানিয়েছেন, বিদেশি পরিচালনায় বন্দরটিতে গতি ফেরার পাশাপাশি সরকারের রাজস্ব বাড়বে, তবে তা মানতে নারাজ ব্যবসায়ী ও বিশ্লেষকরা। এসব নিয়েই আজকের টালিখাতার বিষয়, বিদেশিদের দায়িত্ব দিলেই বন্দরে গতি বাড়বে। আলোচনা করতে অনলাইনে যুক্ত আছেন বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী এবং আছেন আমাদের সঙ্গে যুক্ত হবেন বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান। শুরুতেই জনাব নাসির উদ্দিন, আপনার কাছে একটু যেতে চাই, আপনার কাছে জানতে চাই আসলে মানে যে উদ্দেশ্য নিয়ে এই বন্দরটি তৈরি করা হয়েছিল সেটি আসলে কতটুকু কাজে লেগেছে? আপনাকে ধন্যবাদ। বন্দর পানগাঁও নিয়ে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল এটা বিশেষ একটা প্রেক্ষাপট ছিল। এটা আসলে চট্টগ্রামের সাথে আদার পার্ট অফ দ্য কান্ট্রি, ঢাকা, নর্থ বেঙ্গল এবং অন্যান্য যোগাযোগের জন্য বিশেষ করে ঢাকায় রাস্তার উপর এত চাপ পড়ছিল এবং তখন ভাবা হচ্ছে, বারবার বলা হচ্ছিল যে চিটগংয়ের সাথে যদি আমাদের কানেক্টিভিটি বাড়াতে যে আমরা ওয়াটারওয়েজটাকে ওপেন করতে পারি, রাস্তা, সড়ক, রেলপথ একই সাথে যদি ওয়াটারওয়েজটা ওপেন করা যায় আমাদের রাস্তার উপর চাপটা কমবে, আরেকটা মাধ্যম যোগ হবে, এতে করে আমাদের খরচও সাশ্রয় হবে, সময়ও বাঁচবে। এ ধরনের একটা চিন্তা থেকে পানগাঁওটা করা হয়েছিল। কিন্তু আনফরচুনেটলি পানগাঁওটা যে কারণে করা হয়েছিল সেটা আমরা খুব বেশি সাপোর্ট ওখান থেকে পাইনি। মানে আমাদের জানার বিষয়টাই সেটি, কেন মানে ঢাকার খুব কাছেই একটা বন্দর, যেখানে আসলে যে বন্দরটি ব্যবহার করলে খুব দ্রুত গতিতেই আসলে পণ্য চট্টগ্রাম বন্দর হয়ে বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছে যাওয়ার কথা, এবং একই সাথে আমার মনে হয় এখানে একটু ভুল হচ্ছে। পানগাঁওটা হচ্ছে আসলে জাস্ট পণ্যটা ঢাকায় পৌঁছানোর জন্য। আমরা সড়কের পরিবর্তে ওয়াটারওয়েজ ইউজ করে আমরা কন্টেনারগুলো ঢাকায় পৌঁছাবো, ওখান থেকে গাজীপুর, আশুলিয়া, ঢাকার বিভিন্ন জায়গায় কন্টেনারগুলো যাবে। এই উদ্দেশ্য থেকেই কিন্তু পানগাঁওটা করা হয়েছিল। এখান থেকে কি রপ্তানির সুযোগ ছিল না? পায়রা বন্দর দেখাচ্ছেন কিন্তু বারবার, পায়রা বন্দর না তো, আপনি কি পানগাঁওয়ের কথা বলছি আমরা? আপনি কি পানগাঁও নিয়ে কথা বলছেন? তো জি জি, পানগাঁওয়ের কথাই বলছি। আগামীকাল এই বন্দরের যে বিদেশি ব্যবস্থাপনায় দেওয়ার একটা চুক্তি হওয়ার কথা রয়েছে। পানগাঁওটা আমার ধারণায় পানগাঁওটা কার্যকর না হওয়ার পেছনে বড় যে কারণটি ছিল সেটি হচ্ছে পানগাঁও থেকে যে আউটওয়ার্ড কানেক্টিভিটিটা, ট্রান্সপোর্ট কমিউনিকেশনটা খুব ভালো না। রাস্তার যে প্রশস্ত রাস্তা থাকার কথা, সে প্রশস্ত রাস্তায় অবকাঠামো তৈরি হয়নি বলেই ওখান থেকে পণ্য পৌঁছতে গাজীপুর, আশুলিয়া যেসব জায়গায় ডেস্টিনেশন গুলোতে পৌঁছতে দেরি হয়, এটি একটি কারণ। আরেকটি হচ্ছে কাস্টমসের যে অবকাঠামো ওখানে আছে, আপনার যে অবকাঠামো ইয়েতে পানগাঁওতে আছে, এখন চিটগং কাস্টমস থেকে কাস্টমস ফর্মালিটিসটা কমপ্লিট করে গুডস নিয়ে যাওয়া যাচ্ছে। এখন আবার পানগাঁও যে কাস্টম করে ওই গুডসটা নিতে আসলে আরো সময় বেশি চলে যাচ্ছে। এইসব বিশ্লেষণ থেকেই মূলত পানগাঁওটা খুব একটা পপুলারিটি পায়নি। নিশ্চয়ই জনাব নাসির উদ্দিন, আপনার কাছে আরো শুনবো। আমাদের সঙ্গে ফজলে শামীম এহসান যুক্ত হয়েছেন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে ফজলে শামীম? আপনার কাছে ওই একই প্রশ্ন রাখতে চাই যে মানে এই যে 154 কোটি টাকা ব্যয়ে একটা বন্দর করা হলো, এটা তো আপনাদের সুবিধার জন্যই, কিন্তু সেটি খুব একটা কাজে লাগলো না কেন?
আচ্ছা, আমি ধন্যবাদ। আমি একটু যদি একটু ক্লিয়ার করি যে আমাদের পানগাঁওতে কিন্তু একটা হলো ইনল্যান্ড পোর্ট এবং সে কন্টেইনার টার্মিনাল। আমাদের এখানে দুইটা দুইটা জিনিস আছে, যেটা নাকি নাসির ভাই রাইটলি বলছিলেন যে এখন কন্টেইনার টার্মিনালটার আসলে উদ্দেশ্যটা ছিল মেইন, যেখানে কন্টেইনার টার্মিনালটাকে অনেক বেশি যদি আমরা ইউজেবল করতে পারি, তাহলে ঢাকা চিটাগাং রোডের উপরে যে একটা প্রেশার প্লাস আমাদের একটাই লাইফলাইন ঢাকা চিটাগাং রোড, এইটার উপরে কিছুটা লোডটা কমে। তো এই কারণে আসলে পানগার পোর্টটা করা এবং কিছুটা খরচ কমানোর উদ্দেশ্যে, কারণ বাই রোডে অবভিয়াসলি খরচ বেশি আপনার রিভার রুটের তুলনায়, এই উদ্দেশ্য করা। কিন্তু এটা কেন গতি পেল না সেই কোশ্চেনটা আমি যদি একটা মতো উদাহরণ দিই, মার্কেটিং এর অভাব, ম্যানেজমেন্ট। কারণ আপনি যে কোনো কিছু এখন মার্কেটিং, বিকজ এটা তো কন্টেনার পোর্টে তো আসলে আমাদের ইন্ডিভিজুয়ালি কিছু করার নাই, যে আমি বা নাসির ভাই আমরা ঠিক করতে পারি না যে আমরা কোন শিপিং লাইনের মাধ্যমে গুডসটা দিব। নর্মালি এটা বায়ারদের নমিনেট করা থাকে, এবং শিপিং লাইনগুলো কোন পোর্টে যাবে, তারা ইভেন চিটাগাংয়েরও তারা অফডক গুলাতে কোনটাতে যাবে, তারা সামিটে যাবে না কেডিএসে যাবে, এটা কিন্তু তারা ঠিক করে অফিসিয়ালি। তাদের বিভিন্ন সুযোগ সুবিধা, তাদের রেট, তাদের সবকিছু মিলে তারা এটা ঠিক করে তাদের তাদের কন্টেনারগুলো তারা কোন অফডকটা ইউজ করবে। সো আমি যদি একটা সেম একটা আরেকটা প্রাইভেট টার্মিনালের মতো চিন্তা করি পানগাঁওকে, পানগাঁও রাইটলি আসলে এটাকে তারা নিজেরা নিয়ে গিয়ে তাদেরকে উপস্থাপন করতে পারে নাই এই বড় বড় যে কন্টেইনার সার্ভিস প্রোভাইডার আছে গ্লোবালি তাদের কাছে, যে এখানে গুডসটা আসবে। এটা একটা অন্যতম কারণ ছিল। এবং দ্বিতীয় কারণ, আমি ধরেন আমি একটা গুডস পাঠাই মার্কস লাইনের মাধ্যমে, এখন মার্কস লাইন যদি আমাকে বলে তুমি গুডসটা আমাকে পানগাঁওতে দিব, আমি দিতে বাধ্য, আমার আর কোনো অপশন নাই। আমাকে সে যদি বলে গাজীপুর দিব, আমি গাজীপুর দিব। সে এখানে কিন্তু মার্কস লাইন কেন চান নাই এই পানগাঁওতে আসতে, তার বেশ কিছু কারণ আছে। আমি যদি আবার সেই চিন্তা করি, মানে মার্কস লাইন বলতে আমি একটা উদাহরণ দিলাম আর কি, যে কন্টেনার সার্ভিসগুলো এখন এটা ভাইস ভার্সা লাগে। চিটাগাঙে যখন একটা গুডস আসে, সেই কন্টেনারটা আবার পূরণ হয়, বেশিরভাগ ক্ষেত্রেই আবার পূরণ হয়, সেই গুডসটা চলে যায় আবার বিদেশের অন্য কোনো পোর্টে, কন্টেনারটা খালি যায় না। কিন্তু পানগাঁওতে আমাদের ইম্পোর্ট খুবই কম। তো এখন যদি ইম্পোর্ট কম থাকে, তাহলে পানগাঁও থেকে এক্সপোর্ট করতে গেলে কি হবে, আমার অনেক খালি কন্টেনার চিরাং থেকে আনতে হবে। এটা একটা ফিজিবিলিটি, টাকা পয়সার একটা হিসাবের ব্যাপার আছে। আবার যদি আমি চিন্তা করি যে আমি পানগাঁও থেকে খুব বেশি পরিমাণে ইম্পোর্ট করব, তখন যদি এক্সপোর্টের নমিনেশন গুলো যদি এখানে না থাকে, তাহলে আবার খালি কন্টেনার চিটাগাং যাবে। ফলে এই যে একটা চেক এন্ড ব্যালেন্স, একটা একটা গুড ম্যানেজমেন্ট, এই জিনিসটা আমার মনে হয় কিন্তু পানগাঁওতে হয় নাই। এই এই যে আপনারা যারা আমদানি রপ্তানি ব্যবসা করেন তাদের কাছেই তো আমরা বিভিন্ন সময় শুনেছি যে এই ঢাকা চিটাগাং যে সড়ক সেটি হয়ে ঢাকায় ঢুকতেই একটা দীর্ঘ সময় লেগে যায়। তো এই যে ঢাকার মুখের যে যানজটটা, সেটা আসলে পানগাঁও ব্যবহার করলে কি খুব বেশি সেখানে সুবিধা পাওয়া যায়? ঢাকা মুখে শুধু কিন্তু যানজট না, আপনি যদি চিটাগাং থেকে শুরু করেন, মানে একটা হলো যে আমার চিটাগাং রোডটাকে যত বেশি আমি খালি করতে পারবো, তত বেশি কিন্তু আমার অন্যান্য দিকে সুবিধাগুলো হবে। আচ্ছা, আর ঢাকা মুখের বাইরেও ঢাকা টু চিটাগাং আপনার অনেকগুলা বটলনেক আছে। যদিও কিছুটা উন্নতি হয়েছে, বা তারপরেও অনেকগুলো বটলনেক আছে। আর সবচেয়ে বড় কথা হলো খরচের ব্যাপারটা। এখন পানগাঁওতে আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছিলাম, সেটা হলো এখানে কিন্তু এর সাথে কাস্টমস হাউসও জড়িত, যেটা নাসির ভাই অলরেডি বলেছেন। যে কাস্টমস হাউস যদি নাকি এখানে খুব বেশি প্রোয়েক্টিভলি কাজ না করে, যেমন চিটাগাং কাস্টমস হাউস আপনারা জানেন যে এটা খুব একটা বড় একটি জায়গা, সেখানে অনেক ডিসিশন খুব সহজে নেওয়া যায়, কারণ বড় সিনিয়র অফিসারও এখানে থাকেন, অনেক দিনে অভিজ্ঞ লোকজন এখানে আছেন। সেটাও একটা একটা গ্যাপ ছিল আমাদের পানগাঁওতে। আর লাস্ট আমি যেটা বলবো যে পানগাঁও না হওয়ার একটা কারণ হলো যে আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের বেশ কিছু পণ্য বিভিন্ন ল্যান্ড পোর্টে আমাদেরকে ব্যারিয়ার দেওয়া হয়, যেটা এক্সপোর্ট করা যাবে না ল্যান্ড পোর্ট দিয়ে, বা ইম্পোর্ট করা যাবে না। সেই জায়গাগুলোকে যদি নাকি আমরা এমফেসিস করি যে সেই প্রোডাক্টগুলো আমাদের রিভার পোর্টের মাধ্যমে এই কন্টেনার টার্মিনালের মাধ্যমে আনা যাবে, এটাকে রিভার পোর্টের একটা টার্মিনাল ঘোষণা করে দিয়ে, তাহলেও মনে হয় যে আমার মনে হয় যে এটাকে অনেকাংশে আরো সাকসেসফুল করা যেত। কিন্তু ওভারঅল সব কথার মূল কথা হলো ম্যানেজমেন্ট ফেলিওর। মানে আমি যদি একটা কথা বলি, এটা ম্যানেজমেন্ট ফেলিওর। তো সেই 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 জায়গাটাতে জনাব নাসিরউদ্দিন চৌধুরী, আপনার কাছে জানতে চাই যে এখন তো সেই ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট যেটা বলছি আমরা, যে বন্দরটি পরিচালনার দায়িত্বটি একটি সুইজারল্যান্ড ভিত্তিক একটি কোম্পানির কাছে যাচ্ছে। বিদেশি প্রতিষ্ঠান এই পরিচালনার দায়িত্ব নিলেই কি আসলে এটি গতিশীল হবে কিনা? আমরা তো আসলে সবসময় প্রাইভেট সেক্টরের মানুষ হিসেবে মডার্ন সার্ভিস চাইবো, স্কিল একটা ম্যানেজমেন্ট চাইবো। তো সেক্ষেত্রে বিদেশি অপারেটর দিলেই যে মানে কোনো ভালো কিছু হবে এতে কোনো সন্দেহ নেই, এতে আমাদের কোনো দ্বিমতও নেই। এখন কথা হচ্ছে বিদেশি অপারেটরের সাথে যদি
দেশের স্বার্থ সংরক্ষণ করে আমার কম্পিটিটিভ ট্যারিফটা মেনটেন করে চুক্তিটা যদি দেশের অনুকূলে থাকে, অবশ্যই ব্যবসায়ীদের জন্য এটা অনেক সাপোর্টিভ হবে, এতে কোনো দ্বিমত নেই। আমার ধারণা তো বিদেশি একজন, আমরা বিশ্বমানের বন্দরের কথা বলি, তো বিশ্বমানের একটা অপারেটর যদি এখানে যুক্ত হয়, ডেফিনেটলি ভালো একটা পজিটিভ একটা দিক আছে এটা। তো আমরা আমার মতে বিদেশি অপারেটর যদি আমাদের সবকিছু মেনটেন করে, আমরা কস্টের ব্যাপারে খুবই কনসার্ন, কারণ আমরা কস্ট অফ ডুইং বিজনেস ইজ টু হাই। আমরা যে হারে যাচ্ছি, পোর্টের চার্জেস গুলো যদি বেড়ে যায় আবার বিদেশি অপারেটরকে দিতে যেয়ে, তখন কিন্তু আমাদের এটা হিতে বিপরীত হবে। সেজন্য আমরা ট্যারিফ স্ট্রাকচারটা যদি কম্পিটিটিভ থাকে, আমার তো মনে হয় ডেফিনেটলি বিদেশি অপারেটর আসলে পানগাঁওটা আরো বেশি ইফেক্টিভ হবে বলে আমার মনে হয়। যে কথা শামীম ভাই বলছিলেন যে এখানে মার্কেটিং ম্যানেজমেন্টের একটা দৈন্য দশা ছিল, আসলে এক্সপোর্ট ইম্পোর্ট যখন ডিল করার জন্য একটা টার্গেট থাকবে পানগাঁও বন্দরে, সেটার জন্য তো সেই ক্ষেত্রটা তৈরি করতে হবে, জি জি সে মার্কেটিংটা করতে হবে, সেটা করা হয়নি। জি এখানে শুধু স্টিলের কিছু র মেটেরিয়াল আনা নেয়া ছাড়া খুব বেশি কাজে জনাব আসছে বলে নাসিরউদ্দিন আমার মনে চৌধুরী, হয়। ঠিক সেই বিষয়টাই আর একটু শুনতে চাই, কিন্তু তার আগে একটা বিরতি নেওয়ার সময় হয়েছে। বিরতি থেকে ফিরে এসে আপনার কাছে জানতে চাইবো যে যে ব্যবস্থাপনা আসলে এই স্থানীয় আমাদের দেশীয় পরিচালনা যারা করছিলেন তারা যেটি পারলেন না, খুব সহসাই আসলে বিদেশি প্রতিষ্ঠান সেই ব্যবস্থাপনাটি করতে পারবেন কিনা শুনবো, কিন্তু তার আগে একটা বিরতি নিতে হবে। দর্শক, বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতা থেকে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায়। আমাদের আলোচনার বিষয়, বিদেশিদের দায়িত্ব দিলেই বন্দরের গতি বাড়বে। এ বিষয় নিয়ে আলোচনা করছিলাম। ভার্চুয়ালি যুক্ত আছেন জনাব নাসিরউদ্দিন চৌধুরী। আপনার কাছে যে প্রশ্ন রেখে গিয়েছিলাম যে স্থানীয় যারা এটি পরিচালনার দায়িত্ব ছিলেন তাদের, আমরা জানি যে নানান রকম বাধা বিপত্তির মধ্যে দিয়ে আসলে এটি চলছিল। এখন হঠাৎ করে বিদেশিরা এসে কি সেই সমস্ত পরিস্থিতি সহসাই পরিবর্তন করতে পারবে? সত্যিকার অর্থে বিদেশিদের দেয়ার অর্থ হচ্ছে বিদেশি কাকে দেবে, পোর্টটা বিদেশি একটা এক্সপার্ট অপারেটরকে দেবে, যে অপারেটর বিভিন্ন দেশ, সিঙ্গাপুরে, চায়নায়, ভিয়েতনামে, কম্বোডিয়ায়, ওসব জায়গায় তারা খুব প্রফেশনালি বছরের পর বছর ধরে পোর্ট হ্যান্ডেল করছে। এরকম অভিজ্ঞ একজন অপারেটরকে নিশ্চয়ই দেবে, যাকে তাকে তো আর পোর্টটা দেয়া হবে না। এখন ধরেন পানগাঁওতে যখন এক্সপোর্ট ইম্পোর্ট ডিল করতে হবে, তখন পানগাঁও মানে ইনল্যান্ড কন্টেইনার টার্মিনাল, ওটাকে কিভাবে মানে কি ধরনের মার্কেটিং দরকার, সেটা বিদেশিরা যেভাবে এক্সপার্ট প্রফেশনালি ডিল করবে, সেটা তো আসলে সরকারি এই সংস্থা করতে পারে নাই। তাইলে বিদেশিরা এসে তো ও তো পোর্টটাকে প্রফিটেবল করার জন্যই কাজ করবে। না, আমার বিদেশিরা জানার আমার তো বিষয় মনে দুটি। হয় আমার জানার বিষয় দুটি। একটি হচ্ছে যে যে জায়গায় আসলে এই পোর্টটি, সেখানে পণ্য নিয়ে গিয়ে বা সেখান থেকে পণ্য খালাস করে নিয়ে আসার ক্ষেত্রে একটা সড়কের জটিলতা আছে, যেমনটা আপনারাই বলছিলেন। সেই জটিলতা তো নিশ্চয়ই আসলে এই বিদেশি অপারেটররা সহসাই সমাধান করতে পারবে না। কিন্তু আরেকটি বিষয় যেটি আছে যে হ্যাঁ, যারা রপ্তানি আমদানির প্রক্রিয়ার সাথে যারা বিদেশি ক্রেতা আছে তাদের সাথে যোগাযোগটি হয়তো তারা রক্ষা করতে পারবেন, কিন্তু সব মিলিয়ে যদি একটা কমপ্লিট সলিউশন না আসে, তাহলে কি এটাকে লাভজনক করা সম্ভব হবে কিনা? এখন শুনুন, বিদেশিরা পানগাঁওতে আসার আগে তো সবগুলো সার্ভে করে তারা এটা ভাইবেল করতে পারার যদি কনফিডেন্ট হয়, তখনই তারা সাইন করবে, আদারওয়াইজ তো তারা এটা টেক ওভার করবেন না। এখন তারা আজকে তো 5-7 বছর হয়ে গেল, কিছুই হলো না। এখন ধরেন বিদেশিরা আসার সাথে সাথে 1 বছরের মধ্যে হয়তো রোড কানেক্টিভিটিটা ইমপ্রুভ করবেন এবং একটা প্যাকেজ সলিউশনে যাবেন সরকারের সাথে, কাস্টমসের সাথে, যে কিভাবে বিষয়টা ডিল করবে, এগুলো টোটাল একটা প্যাকেজ সলিউশন না পেলে বিদেশিরা এটা এটা কোনোভাবেই নেবে না। এটা ভাইয়েবল না হলে, করতে না পারলে তাদের তো প্রপারলি একটা বিষয়, একটা সাবজেক্টের উপরে যখন একটা এগ্রিমেন্ট করবে, বিদেশি একজন অপারেটর অনেক বেশি প্রফেশনাল, এরা এটা শতভাগ নিশ্চিত না হয়ে কোনোভাবে পানগাঁওটা তারা টেক ওভার করবেন না, এটা আমার দৃঢ় বিশ্বাস। যেন তেন ভাবে এটা নিয়ে তারা লস করতে এখানে আসবে, নিশ্চয়ই আসবে না, তারা প্রফিট করতে আসবে। প্রফিট করতে এসে তারা দেখবে 1 বছরের মধ্যে এটা কিভাবে
তাদের গোলে যেতে পারে। তারা যখনই দেখবে যে 1 বছর তারা লস করলেও 1 বছর বা 2 বছর পর থেকে তারা এটা প্রফিট করতে পারবে, তখনই তারা এটাতে হাত দেবে। নিশ্চয়ই তারা তার সেই আগে তো পরিকল্পনা তারা এটা নিয়েই নিতে পারে না। আর ডেফিনেটলি এসেছেন। আমি বিশ্বাস করি তারা এটা টেক ওভার করার পরে সাকসেসফুলি পানগাঁও অপারেট করতে পারবে, এবং আমরাও যারা সার্ভিস আশা করছি সেই সার্ভিসটা তারা ওখান থেকে উপকৃত পেতে পারি। হবেন। নিশ্চয়ই। জনাব ফজলে শামীম হাসান, আপনার কাছে একটু জানতে চাই যে এই পোর্টটা যখন হলো তখন আমরা পরিকল্পনায় দেখেছিলাম যে পদ্মা সেতু হয়ে যে রেল ব্যবস্থাপনার মধ্যে যে কন্টেইনার পরিবহন, সেখানেও একটা কানেক্টিভিটির জায়গা ছিল। তো এই পূর্ণাঙ্গ যে প্ল্যান সেটি বাস্তবায়ন না করলে বা সেটি থেকে বাস্তবায়নে পিছিয়ে থাকলেও কি আসলে এর থেকে খুব বেশি সুবিধা পাওয়া যাবে? না, সেটা করতে পারলে সুবিধা হবে, কিন্তু এখন এই মুহূর্তে বিভিন্ন পদ্মা সেতুর কারণে কয়েকটা লিংক রোড হচ্ছে, এবং বেশ পানগাঁও পোর্টের যে রাস্তাটা সেটা আগের তুলনায় অনেকখানি বেটার করা হয়েছে, এবং ওই থার্ড যে লিংক রোড যেটা হচ্ছে সার্কুলার রোড, এগুলো যখন হয়ে যাবে তারপরে আসলে কানেক্টিভিটি খুব বেশি সমস্যা থাকবে না। এবং যেইখান দিয়ে পর্দার যে রেল লাইনটা গিয়েছে সেখান থেকে এটার কানেকশনটা করা খুব বেশি দূরত্ব না, এবং খুব বেশি খরচের জায়গা না, এবং সেটা খুব সহজেই করা যাবে। তো ওভারঅল সবকিছু মিলিয়ে আসলে এটা পজিশন ভালো আছে, এবং আপনি যদি উত্তরবঙ্গের থেকেও চিন্তা করেন, উত্তরবঙ্গ থেকে রেল লিঙ্কের মাধ্যমে ডাইরেক্ট এখানে আনা সম্ভব, এবং এই পোর্টের থেকে এখন অল্প কিছু ট্র্যাকিং করে বা তারপরে যদি রেল লাইন নেওয়া যায়, সবকিছু মিলিয়ে এটা আসলে এটা খুব ভালো আমার মনে হয় যে একটা অপরচুনিটি রয়েছে এই পোর্টটার। কিন্তু এখন পর্যন্ত সাকসেস হয় না। এবার যদি ওইরকম ভালো কোনো হাতের ম্যানেজমেন্টের কাছে পড়ে, যারা সত্যিকারই এটাকে কন্টেইনার টার্মিনালটাকে সাকসেসফুল করতে চায়, এবং আপনি জানেন যে ভারতের সাথে আমাদের অনেকগুলা পণ্য ল্যান্ড পোর্টের মাধ্যমে এক্সপোর্ট বন্ধ করে দিয়েছে ভারত, কারণ আমরা প্রথমে একটা অ্যাকশন নিয়েছিলাম যে তাদের সুতা ইম্পোর্ট ল্যান্ড পোর্টের মাধ্যমে বন্ধ করার উদ্যোগ আমরা নিয়েছি, তারপরে তারই রেসিপ্রোকাল হিসেবে তারা আমাদের অনেকগুলো পণ্য বন্ধ করেছে। এই পণ্যগুলো যদি নাকি আমরা অন্তত পানগাঁও থেকে ভারতেও এক্সপোর্ট করতে পারি এবং ভারত থেকে ইম্পোর্ট করতে পারি, তাহলেও কিন্তু পানগাঁওর একটা মানে আমার মনে হয় যে অনেকাংশে একটা সাকসেস দেখা দিবে, এবং আমাদের ব্যবসায়ীরা উপকৃত হবে। নিশ্চয়ই। কিন্তু ওই যে যে কথাটি বলছিলেন, আপনারা দুজনই বললেন যে যদি আসলে ব্যয় বাড়ে, ব্যয়ের দিকটি আসলে কতটুকু নজরে রাখা উচিত? এই বিষয়টা কি নাসির ভাই একদম যা বলেছেন একদম মানে যথার্থ এবং 100% বলেছেন, এই জন্য আমি রিপিট করলাম না। যে আমাদের ব্যবস্থাপনা অবশ্যই ভালো লাগবে, কিন্তু অবশ্যই সেটা ব্যয়ের দিকে খেয়াল করে। এমনি আমাদের দেশে কস্ট অফ ডুইং বিজনেস অনেক বেশি হাই, এবং আমরা একটা করে আপনি যদি খবর নেন জানবেন যে হিথ্রোর তুলনায় ঢাকা এয়ারপোর্টের ম্যানেজমেন্ট কস্ট 4 টাইমস হাই, মানে হিথ্রোর তুলনায়। জাস্ট এটা একজন খুব উচ্চ পদস্থ একজন আমাকে বলছিলেন। সো এরকম ভাবে আমাদের এমনি অনেক আমাদের খরচগুলো হাই। তো এটা যেন আবার মানে ওইরকম কোনো কিছু না হয় যে আমাদের যে বর্তমান রেট বা আমাদের চিটাগাং দিয়ে আমরা গুডস পাঠাতে গেলে যে আগে যে রেটটা ছিল সে রেটের সমান রেখেই যেন এটাকে ব্যবস্থাপনার মাধ্যমে এবং এর আরো বেশি গ্রহণযোগ্যতা তৈরি করে ব্যবসা বৃদ্ধির মাধ্যমে যেন তারা প্রফিটের সেটি চিন্তা সচল করে, রাখা হয়। রেট জনাব বাড়িয়ে যেন না ফজলে করে। শামীম হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নাসিরউদ্দিন চৌধুরী, আপনাকেও ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন। ধন্যবাদ দর্শক, ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালিখাতা থেকে বিদায় নিচ্ছি। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।